সুপ্রিয় দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দেখছেন সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সৌজন্যে সরাসরি নিয়মিত আয়োজন ইউটিভির বিশেষ আয়োজন শিল্প সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে আমরা দর্শক উপনীত হয়েছি 17তম অনুষ্ঠানে। যেই অনুষ্ঠানটি আপনারা ধারাবাহিকভাবে দেখছেন প্রতি সপ্তাহের বুধবার বাংলাদেশ সময় রাত 10টা, ইতালি সময় বিকেল 5টায় অনুষ্ঠিত হয় এবং আমাদের সাথে যুক্ত থাকেন একজন বরেণ্য অতিথি। আজকেও তার ব্যতিক্রম নয় দর্শক, আমরা অতিথির সাথে কথা বলবো। তার আগে বলে দিচ্ছি আপনারা কিন্তু অতিথির সাথে কথা বলতে পারেন, ইনবক্স করতে পারেন আমাদের কমেন্টস বক্সে, কমেন্টস করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত আবৃত্তি শুনতে পারেন এবং আপনারা কিন্তু সরাসরি কল করেও কথা বলতে পারেন। আমাদের স্কোরের নম্বরটি দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলেই কথা বলতে পারেন আমাদের আজকের অতিথির সাথে। দর্শক আর কথা বাড়াবো না, আমাদের সাথে আজকে যুক্ত আছেন একজন শিক্ষার্থী এবং একজন আবৃত্তি শিল্পী। তার সাথে আমরা পরিচিত হব। সে কেউ নয়, মাদারীপুর আবৃত্তি জগতের একজন অত্যন্ত কনিষ্ঠ আবৃত্তি শিল্পী হলেও তার দক্ষতা আহ, অনেককেই ছাড়িয়ে গিয়েছে। এমনই একজন আবৃত্তি শিল্পীর সাথে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো আজকে। আমাদের সাথে যুক্ত আছেন হাবিবা রহমান মিম, আবৃত্তি শিল্পী, উদ্ভাস আবৃত্তি সংগঠন, মাদারীপুর। আহ কেমন আছো মিম? তোমাকে জি স্বাগত জানাচ্ছি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইউটিভির অনুষ্ঠানে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আশা করব আমাদের দর্শকও ভালো আছে। আমাদের সাথে দর্শকের এই অনুষ্ঠানটি অবশ্যই আনন্দময় কাটবে বলে আমরা মনে করি। তো আমরা প্রথমেই যদি জানতে চাই যে এই যে করোনা চলছে, এই করোনায় কেমন ছিলে তুমি? করোনা যেহেতু মহামারী ছিল, উম প্রথম তো খুব ভয় ছিল যে কিভাবে কি করব। বাসা থেকে তো বের হতাম না, কোয়ারেন্টাইন মেনটেন করেছি। প্রথম একটু মানে লেগেছিল যে মাস্ক পরবো সব সময়। তো এখন এটা অনেকটা মেকওভার করতে পেরেছি। মাস্ক পরে বাইরে যেতাম, যেহেতু আমাদের স্কুল বন্ধ। আমরা বাসায় টিচার আসছিল না, আমরা অনলাইনে ক্লাস করেছি। আমরা বাইরে যখন গিয়েছি মাস্ক পরেছি, স্যানিটাইজ করেছি। সবকিছু মিলিয়ে উম একটু ডিফিকাল্টি ছিল। এখন এর সাথে আমরা ঠিক হয়ে গিয়েছি আসলে। এখন বাসায় টিচার আসছে, মাস্ক পরে আমরা পড়াশোনা করছি। সামনে স্কুল খুলবে, এই তো বাইরে গেলে মাস্ক পরে যাচ্ছি, হ্যান্ড স্যানিটাইজ করছি, হাত ধুচ্ছি। এই এখন দৈনন্দিন জীবনের সাথে এটি মিলে গিয়েছে আসলে। এখন আর কোনো প্রবলেম হচ্ছে না। আমি শুনতে পাচ্ছি না আপনাকে। আহ, সকলের বেলায় একই অবস্থা, মাস্ক পরাটা বাধ্যতামূলক। আমরা মনে করি যে এখন মাস্কটা সর্বজনীন একটা ভ্যাকসিনের মতো কাজ করে, তাই না? অসংখ্য ধন্যবাদ মিম তোমাকে। আসলে আমরা প্রথমে জানলাম যে তুমি এই করোনা প্রাককালে কিভাবে কাটাচ্ছিলা। আমরা শুনে অবশ্যই মনে করি যে সচেতনতা আরো বাড়বে, আমাদের শিক্ষার্থীরাও বাড়বে। শিক্ষার্থীরা নিশ্চয়ই শুনছে আজকের অনুষ্ঠান। তোমার যারা বন্ধু মহল রয়েছে, দেশ বিদেশের যেসব জি। শিক্ষার্থীরা রয়েছে, তারাও আশা করব তোমার মতো সবাই উদ্বুদ্ধ হবে এই অনুষ্ঠান দেখবার পরে, যে মাস্ক পরা, স্যানিটাইজার করা। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আমরা আমরা আরেকটি বিষয় নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে শিক্ষা জীবন থেকে শুরু করে তোমার এই চলার পথে আবার একটু একটু করে সাংস্কৃতিক অঙ্গনে পদাচরণা, তুমি একজন আবৃত্তি শিল্পী হয়ে উঠছো, কেমন লাগছে? এবং এই আবৃত্তি শিল্পী হয়ে ওঠার পেছনে যে একটা গল্প থাকে, একটা উৎস থাকে, সেই উৎসটা কে বা কিভাবে কেমন করে এলে এই আবৃত্তির জগতে, যদি একটু দর্শকদের জন্য বলতে। জি ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আম, আবৃত্তি করতে এটা বলবো আমার প্রাণ। এটা করে আমি খুব বাহ। আনন্দ পাই। মাঝে মাঝে খুব শান্তি বোধ হয় যেটা করে। খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। আর যদি বলি হুম, কিভাবে আসলাম, তাহলে বলবো ক্লাস যখন 7-এ পড়তাম, আমার দুইটা ফ্রেন্ড ওরা হুম, আবৃত্তি করে।
তো আমি শুনে আমার খুব ভালো লাগতো। তাই আমি ওদেরকে বলতাম যে কিভাবে করো, আহ কেমন লাগে করতে, আমার তো খুবই ভালো লাগে। তো ওরা বললো যে তুই যদি চাস তুইও কিন্তু করতে পারিস। তো আমি বললাম যে আহ আচ্ছা দেখি, বাসায় কথা বলে দেখি। তো ওরা আমাকে অনেক উৎসাহিত করেছে। দেন বাসায় কথা বলেছি। বাসায় প্রথমত তো কেউ তেমন রাজি ছিল না। তা আমার যে ভাইয়া, আমি তাকে বলেছি, আমার যে বড় ভাইয়া তাকে বলেছি, ভাইয়া আমি আবৃত্তি করতে চাই। তো সে আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে, আমি আম্মু আব্বুকে বলবো, তুমি যদি চাও তাহলে তুমি করো। তো ভাইয়া প্রথম থেকেই ভাইয়া ছিল আমার সাথে। ভাইয়া আমাকে প্র্যাকটিসে নিয়ে যেত। ভাইয়া তারপরে প্রোগ্রাম যদি করতাম ভাইয়া নিয়ে যেত, রাতে নিয়ে আসতো। তো এটা অনেক হুম বড় হুম। একটা পাওয়া ছিল। ভাইয়া থেকে শুরু। তারপরে আস্তে আস্তে এখন তো বাসার সবাই খুব পছন্দ করছে, সবাই বলছে ভালো হচ্ছে। তারপর আরেকজনের কথা না বললেই নয়, যে ফ্যামিলি মানুষ এখন অনেকেই সাপোর্ট করছে, সবাই সাপোর্ট করছে। সে হচ্ছে আহ আমার মেজবাবুর হাজবেন্ড, ক্রিকেটার আরমান হায়দার। আমি তার কথা বলতে চাই, আচ্ছা। কারণ ভাইয়া আমাকে শিওর। এতটাই সাপোর্ট করেছে। উম, হুম তার হুম। জন্য হয়তো বা মানে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছি। বাহ। কিছুদিন আগে আমার একটা মানে বেস্ট মোমেন্ট ছিল আমার লাইফে। সেটা হচ্ছে হুম হুম। আমাদের ফ্যামিলি একটা প্রোগ্রাম ছিল সেইখানে। হুম হুম। যেহেতু ভাইয়া ক্রিকেটার, ক্রিকেটার জাভেদ ওমর ছিলেন সেখানে, সবাই ছিলেন। তো সেখানে আমার ভাইয়া বললো যে মিম একটা আবৃত্তি করো। তো আমি একটা আবৃত্তি করলাম। তো আমার ভাইয়ের কাছে এতই ভালো লেগেছিল যে আবৃত্তি শেষে দেখলাম আমার ভাইয়ার চোখে পানি। তো ভাইয়া বাহ। আমাকে বললো যে তুমি এত সুন্দর আবৃত্তি করো, মিম তোমাকে আমি একটা গিফট দিতে চাই। তো আমাকে একটা গিফট দিল আচ্ছা। ভাই, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া ছিল। আমাকে সবসময় খুব ইন্সপায়ার করে যে তোমার আগাতে হবে, তুমি ভালো করবে। আর তারপর বলবো মেঝো বোনের কথা। সে আমাকে নিয়ে যেত হুম হুম। আবৃত্তি করার জন্য। সে অনেক ইন্সপায়ার করেছে, অনেক সময় সব সময় বলে যে মিম তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে, তুমি একটু ফোকাস করো। আর বাহ। যার কথা বলবো, বড়াপু যেহেতু ইতালিতে থাকে, বড়াপুর হাজবেন্ড, আচ্ছা তাদেরকে এখনো সামনাসামনি শোনাতে পারিনি। কিন্তু ইচ্ছা আছে, আচ্ছা। তারাও ইতালি থেকে ফোন দিয়ে আম্মুকে বলে যে আম্মু ভালো করছে, ওকে করতে দাও। তো এটা বাহ। আমার জন্য অনেক বড় পাওয়া। সবাই ইতা যখন আমাকে বলে যে ফ্যামিলির ইতালির মানুষ। কোন শহরে আছে? তোমার আহ বোন ইতালির কোন আমরা শহরে আছে? জি মিলানোতে আছে। বাহ, তাহলে তো তো আমার শহরে আছে। আ- আশা জি করব আজকে আমাদের এই অনুষ্ঠানটি ইতালিতেও সরাসরি দেখা হচ্ছে। আশা করব আমাদের সাথে তিনিও দেখছেন, এবং জি অবশ্যই তিনিও কমেন্টস করে হয়তোবা তোমাকে উৎসাহিত করবে বলে আমরা বিশ্বাস করি। হ্যাঁ, বলছিলে। জি। তারপরে আর কে আছে? ও, এই তো এভাবেই ইতিমধ্যে সবাই একটা বলছে। কমেন্টস আমরা দেখতে পাচ্ছি। জহিরুল হক মন্ডল সাথে আছি, ধন্যবাদ জহিরুল হক মন্ডল আপনাকে। রিপন এনায়েত লন্ডন থেকে লিখেছে, থ্যাঙ্কস কাউসার। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ, প্রেজেন্টেশনটা করছি। আপনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন, ধন্যবাদ এনায়েত ভাই আপনাকে। হ্যাঁ মিম, আমরা আরো করবো। মিম, পাশাপাশি কথাও বলে নিই। জি জি বলো মিম, বলছিলে তোমার জি। তারপরে কে কে। আহ আরেকজনের কথা যদি বলি, আরো দুইজনের কথা। আম্মু শিওর। সব সময় এখন আছে। আম্মু এখন, এখনো তিনি, আমার আম্মু খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, এখনো তিনি জেগে আছেন আমার জন্য, আমি প্রোগ্রাম করছি। এটা বাহ। অনেক বড় একটা পাওয়া আমার জন্য। মা আছে পাশে নিঃসন্দেহে। এখন, নিঃসন্দেহে। সবাই আছে পাশে, এটা আমার জন্য আসলে খুব বড় পাওয়া। সবাই যখন বলে যে ভালো করছো, আরো ভালো করবে, মানে এটা আমার জন্য অনেক বড় পাওয়া। এখন আমি জি। আরেকজনের কথা বলবো, যার জন্য আজকে আমি লাইফটা করতে পারছি, যার জন্য আচ্ছা। আমি পড়তে পারছি। সে হচ্ছে আমার গুরু, কুমার লাভলু। তার কথা না বললে সবকিছু অসম্পূর্ণ থেকে যাবে। তো বাহ। তার কথা কি বলবো, সে এতটাই সাপোর্ট করেছে, সব সময় পাশে হুম হুম। থেকেছে। এত সুন্দর জি। করে আমাদেরকে শিখিয়েছে প্রত্যেকটা কবিতা, কিভাবে মানুষের সাথে কথা বলতে হবে, কিভাবে ভালো একটা মানুষ হওয়া যায়, তাকে দেখে শেখা যায়। মানে বাহ। আমি খুব লাকি চমৎকার। যে আমি আমার গুরু এরকম কুমার লাভলুর মতো একজনকে পেয়েছি। আহ, আমি সত্যি খুব লাকি। তো আঙ্কেলকে থ্যাংক ইউ বলবো, সব সময় আমার পাশে থাকার জন্য, এভাবেই থাকবেন। আমার বাসার সবাইকে
বলবো থ্যাংক ইউ, তোমরা সবসময় এভাবেই আমার পাশে থেকো। তাহলেই হয়তো আমি সামনে আগাতে পারবো। তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার। নিঃসন্দেহে ধন্যবাদ। আমরাও মনে করি, এবং আমরাও ব্যক্তিগতভাবে মনে করি যে মিডিয়ার পক্ষ থেকে তোমার মতো যারা শিক্ষার্থীরা, এই দেশের নতুন প্রজন্ম যারা স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে, আমাদের সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে যারা অগ্রণী ভূমিকা রাখার প্রয়াসে পথ চলছে, তাদের পাশে তো অবশ্যই থাকা উচিত, এবং আমরা মনে করি আমরা আছি এবং আমরা থাকবো। তোমাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার করে বলেছো যে তোমার এই জগতে আসার উৎসাহ কারা বা কে কে ছিলেন। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমরা দর্শকদের জন্য প্রথমেই কোন আবৃত্তিটি শুনবো? আমি প্রথমে যে আবৃত্তি করব, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বহুল পঠিত কবিতা নির্ঝরের স্বপ্নভঙ্গ দিয়ে বাহ। আবৃত্তি আচ্ছা। করছি। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ। আজি এ প্রভাতে রবিরে কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাতে পাখিরে গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগের রুথিয়া রাখিতে নারী। থর থর করে কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিলে সলিল গরজি উঠেছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পর লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর, মাতিয়া যখন উঠিছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথুলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণে কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কেশ এলাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শেখর হইতে শেখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গেয়ে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একই কারাগার ঘোর, ভাং 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ধন্যবাদ। অসাধারণ, চমৎকার। আশা করি আমাদের দর্শকদের অবশ্যই অনেক ভালো লেগেছে। আমার তো আমি তো মনে হয় যে তোমার ফ্যান হয়ে গেলাম। সত্যি অসাধারণ, ধন্যবাদ। চমৎকার করে তুমি কবির যে ইচ্ছা সেটা একদম প্রকাশ করতে পেরেছো আমি বলবো। তো আমরা যদি জানতে চাই যে এই যে যে আবৃত্তিটি তুমি করেছো, সেটি জি। উদ্ভাস আবৃত্তি সংগঠনের সাথে তুমি যুক্ত আছো, তো সেই সংগঠনকে একটু শুনতে চাই যে এত সুন্দর করে তোমাকে যেই সংগঠনটি গড়ে তুলেছে একজন আবৃত্তি শিল্পী হিসাবে, সেই সংগঠনের কার্যক্রম সম্পর্কে একটু শুনবো। এবং শুনবো যে এই সংগঠনের সাথে কি কি কার্যক্রমে তুমি যুক্ত আছো, কতগুলো অনুষ্ঠানের সাথে কোথায় কোথায় করেছো, যদি একটু গল্প শুনি। আচ্ছা, প্রথম থেকে বললে যখন আমি আহ, এখানে সংগঠনে যুক্ত হই, তারপর থেকে আমি বেশ অনেকগুলো প্রোগ্রাম করেছি। তো আমি যখন যদি বলি যে যেই প্রোগ্রামগুলো একটু বড় করে করেছি বা যেখানে গিয়ে করেছি, তার দুই একটা নাম বলতে চাই। সেটা হচ্ছে, Sure. আমরা ঢাকাতে বাংলাদেশ টেলিভিশন আবৃত্তি করেছি বঙ্গবন্ধুর উপরে হুম হুম। কবিতা। তারপর আমরা বাহ। গোয়ালন্দিতে করেছি, এবং মাদারপুরের মাত্রা থেকে আমরা প্রোগ্রাম করেছি। তো এরকম
উৎসব থেকে প্রোগ্রাম প্রোগ্রাম করেছি, এরকম বেশ কিছু উৎসবে প্রোগ্রাম করেছি, এখনো করছি, আশা হুম। করি সামনে আরো করব। আর উদ্ভাসে কেমন? আমরা আমাদের প্র্যাকটিসটা কখনো থামিয়ে রাখিনি। করোনাকালীন সময় আমরা অনলাইনে হুম। প্র্যাকটিস করেছি। তো এই বাহ। খুব ভালো তো একটি কেমন সংগঠন। লাগে এই যে সংগঠনের সাথে কাজ করছো, একদিকে পড়াশোনা, অন্যদিকে সংগঠনের প্রেসার, এটাও তো একটা ক্লাস হয় আমরা জানি। তো সব মিলিয়ে কেমন লাগে আসলে, পরিবেশগত ভাবে কিংবা সব মিলিয়ে তোমার এই এনভায়রনমেন্টটা কেমন লাগে? আসলে প্রেশার মনে হয়নি কখনো, যেহেতু আমি এটাকে ভালোবাসি, কখনো প্রেশার মনে বাহ, হয়নি। দারুণ, আর ভালো তো চমৎকার। খুবই ভালো লাগে, সেটা হয়তো আমি কাউকে বলে বোঝাতে পারবো না কতটা ভালোবাসি কবিতাকে। আর সংগঠনের সাথে কাজ করতে তো খুবই ভালো লাগে। আর যেটা বলতে চাচ্ছিলাম, যে যেহেতু আমাদের আমাদের গুরু সে খুবই অ্যাক্টিভ, আমাদেরকে নিয়ে সবাইকে নিয়ে খুব অ্যাক্টিভ। তো তেমন কোনো প্রবলেম হচ্ছে না, খুব ভালোভাবে আবৃত্তি করছি, সবকিছু মিলিয়ে খুবই ভালো লাগে। বাহ, এই চমৎকার। আমরা একটি আবৃত্তি শুনবো, তার আগে যেতে চাই একটা বিজ্ঞাপন বিরতিতে। দর্শক কেউ কোথাও যাবেন না, ফিরছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি থেকে। আপনারা কেউ কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আকাশ ছোঁয়ার স্বপ্ন কি তোমায় ছুঁয়ে যায়? আমরা আছি তোমারই অপেক্ষায়। এভিয়েশন সেক্টরে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার গড়ে দিতে আপনারই পাশে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন। আন্তর্জাতিক মানের নিজস্ব ক্যাম্পাস, ওয়ার্কশপ, ল্যাবে, নিবিড় প্রশিক্ষণ, সেই স্বপ্নের গ্রামার্স ভবনে আপনাকে পৌঁছে দেবে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন। উন্নত তথ্য প্রযুক্তি ও বিজ্ঞান মনস্ক জাতি গঠনে অঙ্গীকারবদ্ধ। শেয়ার করেন। কিরে, কয়েকদিন পরে তো এসএসসি এক্সামের রেজাল্ট দেবে, কোথায় ভর্তি হবি সিদ্ধান্ত নিয়েছিস কিছু? ছোটবেলার শখ এবার পূরণ করবই। মানে? ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ব। এসএসসির পর মাত্র 4 বছরে পাবো আন্তর্জাতিক মানের গ্র্যাজুয়েশন ডিগ্রি। আর কি কি সুবিধা দিচ্ছে ওরা? নিজস্ব ক্যাম্পাস, অ্যারোল্যাব, লাইব্রেরি, ডিজিটাল ক্লাসরুম, ওয়াইফাই জোন রয়েছে। দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের সাথে চুক্তি। পাশ করার পর জব প্লেসমেন্টের জন্য 100% সহযোগিতা। ওয়াও, তাই নাকি? হ্যাঁ, ঠিক তাই। এত কিছু তুই কিভাবে জানলি? আমি তো গতকালই বাবাকে নিয়ে ওদের ক্যাম্পাসে ঘুরে আসলাম। তাহলে আমিও বাবাকে নিয়ে যাব। এই, একবার ঠিকানাটা দে তো। উত্তরা রাজলক্ষ্মী, সেক্টর 3, রোড 4, বাড়ি 16। আর বিস্তারিত জানার জন্য এখনই ফোন কর 01749 30 60 90। এয়ার হোস্টেস কেবিন। দর্শক, ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সৌজন্যে সরাসরি নিয়মিত আয়োজন ইউটিভির বিশেষ অনুষ্ঠান শিল্প সংস্কৃতি দেখছেন। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পরে। আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন আজকে একজন অতিথি, একজন আবৃত্তি শিল্পী, হাবিবা রহমান মিম। হাবিবা রহমান মিমের থেকে আমরা গল্প শুনছিলাম আবৃত্তি। আমরা এই মুহূর্তে আর কথা বাড়াবো না, শুনবো আরেকটি আবৃত্তি। আমার যে পরের যে আমি যে আবৃত্তি করতে চাই সেটা হচ্ছে নারীদেরকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই এখানে। শিওর। আমাদের সমাজে আসলে একটি কথা আছে, সমাজে না দেশই আছে, যে নারী পুরুষের আমাদের সমান অধিকার। কিন্তু আমরা কি আদৌ কি সেই সমান অধিকারটা পাচ্ছি? হয়তো বা 100 জনের মধ্যে আহ 30 জন পাচ্ছে, আর বাদ বাকি মানুষ বলতেই পারছে না, ভয়, লজ্জায়। আচ্ছা। নারীরা বেশিরভাগ জায়গায় তারা প্রতারিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে। আদৌ কি তাদের প্রতিবাদ করা হয়? আমি এর আলোকে একটি কবিতা করতে চাই, আবৃত্তি করতে চাই। সেটা হচ্ছে কবি সুবোধ সরকারের কবিতা শাড়ি। জি। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারিতে প্রথম থেকে সে রাখলো সব নীল শাড়িদের, হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় থেকে রাখলো সব গোলাপিদের, একটা গোলাপিকে জড়িয়ে সে বলল, তোর নাম অভিমান। তৃতীয় থেকে 3টি ময়ূর যেন 3 দিক থেকে ছুটে আসা সুখ। তেজপাতা রং যে শাড়িটা, তার নাম দিল বিষাদ। সারা বছর
সে শুধু শাড়িই উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর না যেতে যেতেই ঘটে গেল সেই ঘটনা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা তিনটি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তলপেটে ঢুকে গেল 12 ইঞ্চি। উপর থেকে নিচে, নিচে নেমে ডান দিকে, যাকে বলে এল, পড়ে এলো খাবার। চিলি ফিশ থেকে তখনো ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুর শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে ছতালার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছেন তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও এক ঝটকায় খুলে নিল 3 জন। পাড়ার মোড়ে একটি সদ্য বিধবা নগ্ন মেয়ে রাস্তায় দৌড়াচ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। পিছনে 3 জন। সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। ধন্যবাদ। চমৎকার, অসাধারণ। আহ সত্যি মানে কি বলবো, আমার নিজেরই, আমি খুব চুপচাপ শুনছিলাম তোমার আবৃত্তিটি। মনে হচ্ছিল যে আমি ঢুকে যাচ্ছিলাম, সেই মেয়েটাকে আমি সামনে থেকে দেখছিলাম। আমার কাছে এমনটি অনুভূতি হয়েছিল। চমৎকার করে তুমি উপস্থাপন করেছো যে আজকে বর্তমান চিত্রে আমরা দেখছি যে নারীদের প্রতি এখনো 50 বছর হয়ে যাচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের, স্বাধীনতার, আহ সার্বভৌমত্ব, আমরা লাল সবুজের পতাকা পেয়েছি। সেই দেশে আজও নারী লাঞ্ছিত হয়। এর চেয়ে ঘৃণার, এর চেয়ে ক্ষোভের, কষ্টের, দুঃখের আর কিছু হয় না। আমরাও এই অনুষ্ঠানের মধ্য দিয়ে চাই বাংলাদেশে আরেকটি নারীও ধর্ষিত হবে না, আর কোনো মা বোনের ইজ্জত নিয়ে লুণ্ঠন করবে না কোনো চিল শকুন, এমনটি আমরা প্রত্যাশা রাখি। তোমার এই আবৃত্তির প্রতিবাদের মধ্য দিয়ে আমরাও প্রতিবাদী হয়ে উঠি, এমনটি প্রত্যাশা রাখছি। দর্শক, আপনারা দেখছেন ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সৌজন্যে ইউটিভির সরাসরি নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সংস্কৃতি অনুষ্ঠান। আজকে আমরা 17তম অনুষ্ঠানে উপনীত হয়েছি। দর্শক, আমাদের সাথে আজকে উপস্থিত আছেন হাবিব, আমাদের সাথে আজকে উপস্থিত আছেন হাবিবা রহমান মিম, আবৃত্তি শিল্পী, উদ্ভাস আবৃত্তি সংগঠন। আমরা অসংখ্য কমেন্টস দেখতে পাচ্ছি, কয়েকটি কমেন্টস আমরা নিতে চাচ্ছি। আমরা দেখছি আঞ্জুমান জুলিয়া লিখেছে, শাড়ি কবিতাটা অসম্ভব ভালো লেগেছে। হ্যাঁ, আমার কাছেও ভালো লেগেছে। রিপন এনায়েত লিখেছে, অসাধারণ, ওয়াও, কবিতা শুনে খুব ভালো লাগলো, ভেরি নাইস। জহুরুল হক মন্ডল লিখেছে, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ জহিরুল হক মন্ডল, আপনাকেও। ওয়াও, খুবই সুন্দর হয়েছে, রিপন এনায়েত লিখেছে। আরো অসংখ্য আঞ্জুমান জুলিয়া লিখতে, ভালো লাগলো। ধন্যবাদ আঞ্জুমান জুলিয়া। আহ সীমা সাহা লিখেছে, অনেক শুভকামনা। হ্যাঁ, ধন্যবাদ সীমা সাহা, আপনাকেও। এনায়েত রিপন আরো লিখছে, মিমের কাছে অনুরোধ, জীবনানন্দ দাশের একটি কবিতা। হ্যাঁ এনায়েত রিপন, আমরা চেষ্টা করছি, আমরা বলে রাখলাম, আমাদের অতিথি নিশ্চয়ই আপনাকে হতাশ করবে না। ধন্যবাদ। আমরা আর কমেন্টস নিতে চাচ্ছি না, অনেকগুলো কমেন্টস নিলাম, কারণ সময়েরও একটা ব্যাপার রয়েছে। আবার পরে যদি সময় থাকে আমরা কমেন্টস দেব। আমরা আরো একটি কবিতা শুনে ফেলি। হাবিবা রহমান মিম, তোমার কণ্ঠে আসলে আজকে কথা বলার চেয়ে কবিতাই শুনতে আমার বেশি ভালো লাগছে। চমৎকার জি, হচ্ছে আসলে কবিতা। জি, ধন্যবাদ। জি। আমি এবার যে কবিতাটা পড়তে চাই, এটা একটু প্রেমের কবিতা পড়তে চাচ্ছিলাম।
এটা বাহ। হচ্ছে মহাদেব সাহার কবিতা, তুমি যখন হুম হুম। প্রশ্ন করো। বাহ, চমৎকার। তুমি যখন প্রশ্ন করো, আমি কি তোমায় ভালোবাসি, অন্ধকারে লুকিয়ে মুখ আমি নিজের মনেই হাসি। উত্তরে কি বলবো বলো, বিশ্বকোষেও হয়তো নাই। উথাল পাতাল খুঁজে মরি, কোথায় যোগ্য শব্দ পাই। জানো কি এই প্রশ্নে তোমার হঠাৎ থামে নদীর ধারা, আকাশখানি কালো করে মেঘে ঢাকা সন্ধ্যা তারা। তার চেয়েও গভীর ঘন লজ্জা থাকে আমার মুখ, পাইনি খুঁজে একটি কথাও, শঙ্কা ভয় কাঁপে বুক। এতদিনেও বোঝেনি যে আজ বোঝাবো কোন ভরসায়। না বলা সেই ছোট্ট কথা বলিনি কি কোনো ভাষায়। বলিনি কি এই কথাটি তোমার দিকে নীরব চেয়ে, এই গান কি সারা জীবন জীবন দিয়ে যায়নি গে। সেই কথা তো ভালো জানে শিশির ভেজা ভোরের ফুল। তুমি যখন প্রশ্ন করো, আমি করি অধিক ভুল। তুমি যখন প্রশ্ন করো, আমি করি অধিক ভুল। ধন্যবাদ। চমৎকার। আহ, আসলে সত্যিকার অর্থে আমরা প্রেমের কবি, এটা যেটা শুনলাম, আহ, সব মিলিয়ে একজন আবৃত্তি শিল্পী কিন্তু পারে তার আবৃত্তির চয়ন দিয়ে কিন্তু সে তার কণ্ঠের মধুরতা দিয়ে কিন্তু তার যে আহ, কবির যে মনের যে একটা আকুলতা, যে আবেগ, সেটা কিন্তু প্রকাশ করতে পারে। আর সেটার প্রকাশ ভঙ্গিটা যদি সেই আবৃত্তি শিল্পী সুন্দর করে উপস্থাপন করতে না পারে, তাহলে কিন্তু সেটা যথার্থ হয় না। কিন্তু আজকে আমরা দেখছি যে তোমার কণ্ঠে, আসলে আমি ব্যক্তিগতভাবে, আমি যদিও অত একটা আবৃত্তি উম, শিল্পী না, কিন্তু তারপরেও আমি যেটু শুনি তাতে দেখি যে আমার খুব ভালো লাগছে। এবং আমি মনে করি যে কবিরা সার্থক, যে তোমার মতো আবৃত্তি শিল্পীদের মাধ্যমে যদি কবিতা পড়া হয়, তাহলে অবশ্যই সেই কবির যে মনের ইচ্ছা, আকুতি, আকুলতা, সেটি অবশ্যই বহিঃপ্রকাশ যথার্থই হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ তোমাকে ভীম, আমারও ভালো লাগছে সত্যিকার অর্থে। আশা করবো আজকে অসংখ্য কমেন্টস আমরা দেখতে পাচ্ছি, কমেন্টসে ভরে গেছে, তারপরে সবাই কমেন্টস আমরা নিতে পারছি না। তোমাকে আরেকটা বিষয় আমরা জানবো যে এই যে সাংস্কৃতিক চর্চা করে যাচ্ছ, কেমন লাগছে? এবং এই সাংস্কৃতিক অঙ্গনে কি শুধু আবৃত্তি করে যাচ্ছ, নাকি গান, নৃত্য কিংবা অভিনয়, এই সেক্টরেও তুমি পদচারণা আছে? যদি একটু দর্শকদের জন্য শুনি। আচ্ছা, আম, আবৃত্তি তো ফার্স্ট অফ অল এটা তো আছে, এর সাথে গান নৃত্য করি না, গান শুনতে পছন্দ করি। এছাড়া বাহ। অভিনয় করেছি স্কুল থেকে, অভিনয়ের প্রতিও ভালোবাসা আচ্ছা। আছে। অভিনয়টা করেছি স্কুল থেকে, তর্ক বিতর্ক করেছি, তারপরে এই হুম হুম। উপস্থাপনা করেছি, আবৃত্তি করেছি, এগুলো করেছি। আচ্ছা। বাহ, দারুণ। আমারও ভালো লাগে, আমিও বেশ তোমার এই পয়েন্টে আমি খুব কাছাকাছি, কারণ আমিও মাদারপুর উদীচীতে কাজ করেছি। ইতালিতেও অনেক সময় নাটক করার চেষ্টা করেছি এম্বাসিতে। তো সব মিলিয়ে আমারও ভালো লাগে এই অঙ্গনটা। এবং আসলে সত্যিকার অর্থে আমরা মনে করি যে একটা মানুষকে কিন্তু সংস্কৃতি মানুষ যদি হয়ে উঠতে হয়, সেই ক্ষেত্রে সাংস্কৃতিক জগতে কাজ করার বিকল্প নেই। আর যেটা তুমি করছো, অসংখ্য ধন্যবাদ তোমাকে। মিম, আরেকটা বিষয় যদি আমরা জানি যে তোমার প্রত্যাশা কতটুকু প্রাপ্তিতে রূপ নিয়েছে, এবং কি প্রত্যাশা রয়েছে তোমার জীবনের? আহ কাঙ্ক্ষিত যে ইচ্ছা থাকে মানুষের, প্রতিটি মানুষের, আমারও একটা ইচ্ছা ছিল বা আছে। তোমার সেই কি অদম্য ইচ্ছে যে তোমার শিক্ষা জীবন শেষ করে কি হতে চাও? আচ্ছা, প্রত্যাশা যদি বলি, প্রত্যাশা হলো আহ ভালো একজন মানুষ হওয়া, একজন বাহ। ভালো মানুষ হতে চাই। এটা হচ্ছে প্রথম প্রত্যাশা। সংস্কৃতির সাথে থাকতে চাই, আবৃত্তি করতে চাই, আবৃত্তির সাথে থাকতে চাই। আর পড়াশোনা শেষে কি হতে চাই, পড়াশোনা শেষে অবশ্যই চাইবো যে খুব ভালো একজন আবৃত্তি শিল্পী হওয়ার। এর পাশাপাশি আমার ইচ্ছে আছে যে যদি সংবাদ পাঠিকা হতে পারি, ইচ্ছে বাহ, আছে। পড়াশোনা করছি, শেষ করি, দেখি কতটুকু আগাতে পারি। চমৎকার। তাহলে তো আরো ভালো লাগলো। আসলে আমার
আমি দেখলাম যে আমার সাথে তোমার অনেক কিছুর মিল পাচ্ছি খুঁজে। সংবাদ পাঠিকা হবে, সংবাদ পাঠিকা হয়ে যাবে আশা করব। তোমার ভয়েসটাও অনেক সুন্দর আছে। যেটা দরকার ভয় মানে কণ্ঠটা অনেক বেশি ইম্পর্টেন্ট সংবাদ পাঠিকা হওয়ার জন্য। এবং আশা করব যে তোমার এই ইচ্ছেটা পূরণ করবে মহান আল্লাহ তাআলা, আমিও দোয়া করি সেটা। তো আমরা কথা অনেক হয়ে যাচ্ছে, অনুষ্ঠানেরও শেষ জি। করতে হয়। তার আগে আরো কবিতা শুনতে চাই। আহ আরো একটি হয়ে যাক জি, কবিতা। আমি আরো দুটি কবিতা করব। তো আমি বাহ। এখন যে কবিতাটি পড়বো তা হচ্ছে আমাদের উপমহাদেশের প্রখ্যাত কবি তথা আমাদের মাদারীপুরের সন্তান কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা যদি নির্বাসন দাও। চমৎকার। আবৃত্তি করছি চমৎকার। যদি নির্বাসন দাও। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। বিষণ্ণ আলোয় বাংলাদেশ, নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ, এই আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। ধান খেতে চাপ চাপ রক্ত, এইখানে ঝরেছিল মানুষের ঘাম। এখনো স্নানের আগে কেউ কেউ করে থাকে নদীকে প্রণাম। এখনো নদীর বুকে মোচার খোলায় ঘোরে লুঠেরা, ফেরারি। শহরে বন্দরে এত অগ্নিবৃষ্টি, বৃষ্টিতে চিক্কন, তবু একটি অপরূপ ভোর। বাজারে ক্রেতা, গ্রামে রণহিংসা, বাতাবি লেবুর গাছে জোনাকির ঝিকমিক খেলা, বিশাল প্রাসাদে বসে কাপুরুষতার মেলা। বুলেটো বিস্ফোরণ, শট তঞ্চকের এত ছদ্মবেশ, রাত্রির শিশিরে কাঁপে ঘাস ফুল, এই আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। কুয়াশার মধ্যে এক শিশু যায় ভোরের স্কুলে, নিথর দিঘির পাড়ে বসে আছে বক। আমি কি ভুলে গেছি সব স্মৃতি, তুমি এত প্রতারক। আমি কি দেখিনি কোনো মন্থরে বিকেলে শিমুল তুলোর ওরাওরি, মোষের ঘাড়ের মতো পরিশ্রমী মানুষের পাশে শিউলি ফুলের মতো বালিকার হাসি। নেই নাকি খেজুর রসের ঘ্রাণ, শুনি নাকি দুপুরের চিলের তীক্ষ্ণ স্বর। বিষণ্ণ আলোই বাংলাদেশ, নদীর শিয়রে ঝুঁকে পড়া মেঘ, প্রান্তরে দিগন্ত নির্নিমেষ, এই আমারই 3.5 হাত ভূমি। যদি নির্বাসন দাও, আমি ওষ্ঠে অঙ্গুরি ছোঁয়াবো, আমি বিষ পান করে মরে যাব। ধন্যবাদ। 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। আর বেশি বাড়াবো না, জাস্ট একটু স্মৃতিচারণ করলাম। আসলে সুনীল গঙ্গোপাধ্যায় আমার অত্যন্ত শ্রদ্ধেয় একজন কবি। তার সান্নিধ্য আমি পেয়েছিলাম মাদারপুরেই। আর তুমি সেই আবৃত্তিটি করলে, আসলে আমিও আবেগ আপ্লুত হয়ে গেলাম। আমার অনেক ধন্যবাদ। পছন্দের একজন কবি যিনি প্রয়াত হয়েছেন, তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমাদের মাদারপুরকেও কিন্তু তিনি উন্মোচন করেছেন বহির্বিশ্বে, তার জন্মস্থান বলে, তার মাতৃভূমি বলে। আমরাও গর্বিত তার মতো কবি আমাদের মাদারপুরের সন্তান। এই জন্য মিম, আমরা একটু অন্য একটি প্রসঙ্গে কথা বলতে চাই। আমরা জানতে চাই যে পারিবারিক একটা বিষয়ে আমরা কথা বলবো, সেটাই হচ্ছে যে আহ, তোমাকে কে বেশি ভালোবাসে, মা নাকি বাবা? কে বেশি ভালোবাসে? এটা তো একটু ডিফিকাল্ট, মা নাকি বাবা। বাট যেটা বলতে চাই, বাবা খুব ওপেনলি ভালোবাসে এটা। আর আমার আম্মু আসলে একটু প্রকাশ কম করে। মার ভালোবাসা তো কখনোই কম না, ভালোবাসে, অনেক হুম, ভালোবাসে, সবাইকে অনেক ভালোবাসে, কিন্তু আচ্ছা। প্রকাশ করে কম। কিন্তু অসুস্থ হলে আগে আম্মু আসে, আব্বু তো হুম। আসেই। আর আম্মুর সাথে সবকিছু শেয়ার করি, সবকিছু শেয়ার করা হয় আম্মুর সাথে।
বলতে গেলে আম্মু আমার বেস্ট ফ্রেন্ড। তো বাহ, আল্লাহর কাছে দোয়া করি আম্মু আব্বু যেন অনেক বছর বেঁচে থাকে, কারণ তারা থাকলেই আমি আগাতে পারবো। নিঃসন্দেহে এটাই সত্য বাস্তব কথা। বাবা মা আসলে জীবনে যাদের থেকে হারিয়ে গেছে তারাই কেবল বোঝে যে বাবা মা জি। কতটা নিয়ামত আল্লাহ তাআলার। আমরা দোয়া করি তোমার বাবা মার প্রতি, তারা দীর্ঘায়ু হোক এই কামনা করছি। আমরা যেহেতু অনুষ্ঠানের অনেকটা সময় পেরিয়ে এসেছি, আর তোমার বহির্বিশ্বে কিংবা প্রবাসী তোমার পরিবারই রয়েছে, সেই প্রবাসী ভাই বোনদের জন্য তুমি কি বলবে? প্রবাসে, আচ্ছা, যেহেতু প্রবাসে থাকা আমার মনে হয় অনেক কষ্ট, আমি বুঝতে পারি কেন। যে তোমার বোন থাকে, বোনের বাচ্চারা থাকে, খুব খারাপ লাগে যে নেই, ভিডিও কলে কথা বলতে হয়, আমাদেরকে ছাড়া থাকে, মাঝে মাঝে ফোন দিয়ে কান্নাকাটি করে যে খুব মনে পড়ছে তোমাদের কথা। তো হুম হুম। কষ্ট তো হয়, তাদেরও আমি মনে করি যে বাংলাদেশের জন্য কষ্ট, যেহেতু এটা তাদের আহ মাতৃ দেশ, কষ্ট তো রাইট। হবেই। তাদের জন্য আমি বলবো যে আহ থাকতে হবে। প্রবাসের একটা অংশ হচ্ছে আমাদের বাংলাদেশ এগিয়ে নেয়ার জন্য। তো বলবো যে এভাবেই থাকতে হবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, এভাবেই যেন আগাতে পারি সবকিছুতে। আর দেখবেন, এই প্রোগ্রামটা দেখবেন, খুব ভালো লাগে প্রোগ্রামটা। এই। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, আমরা কবিতাটি শুনবো। তার আগে আমরা শুনতে চাই যে বাংলাদেশ নিয়ে তোমার ভাবনাটা শুনতে চাই, একজন শিক্ষার্থী এবং পাশাপাশি একজন আবৃত্তি শিল্পী হিসাবে বাংলাদেশকে কিভাবে দেখতে চাও? জি, বাংলাদেশকে যদি আমি দেখতে চাই, প্রথমত দেখতে চাই দরিদ্র মুক্ত দেশ। আমাদের দেশ যেন দরিদ্র মুক্ত হয়। দরিদ্র মুক্ত করার জন্য অবশ্যই পড়াশোনাটা খুব ইম্পর্টেন্ট। চেষ্টা করছি পড়াশোনা, সবাই যেন খুব ভালো করে পড়াশোনা করে। আর আহ, চাই সংস্কৃতি নিয়ে সবাই যেন কাজ করে। কেউ যদি কাজ করতে চায়, তাকে যেন অ্যাটলিস্ট বাধা না দেয়া হয়। সংস্কৃতিতে কাজ কর যে সংস্কৃতিতে কাজ করবে, আমার এতটুকু বিশ্বাস, সে কোনো খারাপ পথে যেতে পারবে না। আর রাইট। বাংলাদেশকে দেখতে চাই আমি আহ করোনা মুক্ত দেশ দেখতে চাই। যদি করোনা মুক্ত দেশ হয়ে আমাদের স্কুলটা খুলবে, আমরা আগাতে পারবো পড়াশোনা নিয়ে। তো এইটা দেখতে চাই। আর দেখতে চাই, যেহেতু আমরা একটা স্বাধীন বাংলাদেশ, আমাদের একটা স্বাধীন দেশ, মেয়েদেরকে যেন স্বাধীনতা দেয়া হয় ভালো কাজের জন্য, এপ্রিসিয়েট করা হয়। আমি চাই সবাই সুস্থভাবে বেঁচে থাকুক। অসাধারণ। ধন্যবাদ। আমরাও সেই কামনা করি, তোমার সাথে সহমত পোষণ করি। আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ বক্তব্য শুনবো। তার আগে আমরা তোমার কণ্ঠে শেষ আবৃত্তিটি শুনতে চাচ্ছি। দর্শকরাও আচ্ছা। অনেকেই অনেক কমেন্টস করেছে, সকলের কমেন্টস এর জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাতে চাই। এবং দর্শক এমনি ভাবে আমাদের পাশে থাকবেন, আমরা চলে যাচ্ছি শেষ আবৃত্তিটি শুনবার জন্য। আচ্ছা, আমার শেষ নিবেদন কবি জয় গোস্বামীর কবিতা, মালতীবালা বালিকা বিদ্যালয়। বেনি মাধব। বেনি মাধব, তোমার বাড়ি যাব। বেনি মাধব, তুমি কি আর আমার কথা ভাবো? বেনি মাধব, মোহন বাঁশি তমাল তোর মনে বাজিয়েছিলে, আমি তখন মালতী স্কুলে ডেস্কে বসে অঙ্ক করি। ছোট্ট ক্লাস ঘর, বাইরে দিদিমণির পাশে দিদিমণির বর। আমি তখন নবম শ্রেণী, আমি তখন শাড়ি। আলাপ হলো বেনি মাধব, সুলেখাদের বাড়ি। বেনি মাধব, বেনি মাধব, লেখা পড়ায় ভালো, শহর থেকে বেড়াতে এলে আমার রং কালো। তোমায় দেখে এক দৌড়ে পালিয়ে গেছি ঘরে। বেনি মাধব, বেনি মাধব, আমার বাবা দোকানে কাজ করে। কুঞ্জে অলি গুঞ্জে তবু ফুটেছে মঞ্জুরি, সন্ধেবেলা পড়তে বসে অঙ্কে ভুল করি। আমি তখন নবম শ্রেণী, আমি তখন 16। ব্রিজের ধারে বেনি মাধব, লুকিয়ে দেখা হলো। বেনি মাধব, বেনি মাধব, এত দিনের পরে সত্যি বলো, সেসব কথা এখনো মনে পড়ে? সেসব কথা বলেছো তুমি?
তোমার প্রেমিকাকে। আমি কেবল একটি দিন তোমার পাশে তাকে দেখেছিলাম আলোর নিচে, অপূর্ব সে আলো। স্বীকার করি, স্বীকার করি, দুজনকেই মানিয়েছিল ভালো। জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ। বাড়িতে এসে বলেছিলাম ওদের ভালো হোক। রাতে এখন ঘুমাতে যাই একতলার ঘরে, মেঝের উপর বিছানা পাতা, জ্যোৎস্না এসে পড়ে। আমার পরে যে বোন ছিল চোরাপথের বাঁকে, মিলিয়ে গেছে। জানি না, জানি না আজ কার সঙ্গে থাকে। আজ জুটেছে, কাল কি হবে, কালের ঘরে শনি। আমি এখন এই পাড়ার সেলাই দিদিমণি। তবু আগুন, বেরি মাধব, আগুন জ্বলে কই। কেমন হবে, কেমন হবে আমিও যদি নষ্ট মেয়ে হই। ধন্যবাদ। বাহ, চমৎকার। আমরা মনে করি বাংলাদেশের প্রতিটি নারী হবে একজন মহিয়সী নারী, কোনো নষ্ট নারী নয়, হবে মহিয়সী নারী। আমরা সেই ক্ষেত্রটি তৈরি করতে চাই। আমরা পুরুষেরা কোনো ধর্ষক নয়, বরং পুরুষেরা থাকবো বটবৃক্ষের মতো দায়িত্বশীল। এমনটি আমরা প্রত্যাশা রাখছি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। মিম, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আজকের দর্শকদের জন্য, দেশ বিদেশের যে যেখান থেকে দেখছে সেই দর্শকদের জন্য এবং তোমার শিক্ষার্থী বন্ধুদের জন্য তোমার কি বলার আছে? ধন্যবাদ। দর্শকের জন্য বলতে চাই, তারা দেখেছেন এর জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা আমার। তো আহ এইভাবে যেন এই শোটা যেন তারা দেখে, সপ্তাহে বুধবার দিন হয়, এটা যেন তারা দেখে। দেখলে আমি এতটুকু বলতে পারি, তাদের মনটা খুব ভালো হয়ে যাবে। কারণ যারাই আবৃত্তির সাথে থাকে তাদের মনটা আমার মনে হয় খুব ভালো হয়। আর বন্ধুদের বলতে চাই যে তোমরাও করো, তোমাদের ভালো লাগবে। এটা তো আমাদের শিক্ষার শিক্ষার একটি পার্ট বলতে পারি। তো এভাবে, আর যারা দেখছেন তাদের তো ধন্যবাদ জানিয়েছি, প্রবাসী যারা থাকে দেখছেন শোটা, সবাইকেই ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য, উদ্ভাসের জন্য, উদ্ভাস আবৃত্তি সংগঠনের জন্য, আমার গুরুর জন্য, যেন এভাবেই আমরা এগিয়ে যেতে পারি। এটাই বলার ছিল। ধন্যবাদ দেখার জন্য। নিঃসন্দেহে তোমাকেও অসংখ্য ধন্যবাদ যে আমাদের সাথে সময় দিয়েছো এবং আমাদের এই আজকের অনুষ্ঠানটি অলংকৃত করেছো। চমৎকার করে পরিবেশনা হয়েছে। আমরাও মনে করি এবং আমাদের দর্শকরাও অনেক বলবো যে অনেক এনজয় করেছে। আশা করবো এমনি ভাবে তুমিও আমাদের পাশে আবারও আসবে, আবারও তুমি আমাদের সাথে কাজ করবে, এমনটি প্রত্যাশা রাখছি। সেই প্রত্যাশা রেখে আজকে বিদায় নিব। দর্শক, আপনারা যে যে দেশ থেকেই দেখছেন সেই দেশ থেকেই দেখার জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের অনুষ্ঠানটি দেখবার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন এতক্ষণ ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের সৌজন্যে সরাসরি নিয়মিত ইউটিভির বিশেষ আয়োজন শিল্প সংস্কৃতি অনুষ্ঠানের 17তম পর্ব। দর্শক, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি আজকের অতিথি হাবিবা রহমান মিম, আবৃত্তি শিল্পী, উদ্ভাস আবৃত্তি সংগঠনকে, এবং পাশাপাশি আমাদের সাথে অনুষ্ঠান সমন্বয় ও পরিকল্পনায় রয়েছিলেন পরিচালক ইউনাইটেড কলেজ অফ এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট উত্তরা ঢাকার জনাব নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আলী। সকলকেই কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিচ্ছি। আমি রিয়াজুল ইসলাম কাউসার। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ রেখে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। দেশ বিদেশের যে যেই দেশেই আছেন সেই দেশের স্বাস্থ্যবিধি মেনে চলবেন এবং ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন, কেননা মাস্কই কিন্তু এখন ভ্যাকসিনের মতো কাজ করে। এটাই কিন্তু আমরা স্বাস্থ্যবিধিতে জেনে আসছি। সুতরাং মাস্ক পরবেন এবং স্যানিটাইজার করবেন। সবাইকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।
এয়ার হোস্টেস কেবিন ক্রু একটি রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারাস পেশা। নীল আকাশের ভেলায় চড়ে দেশ বিদেশে ঘুরে বেড়াতে কার না ভালো লাগে। বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি শিক্ষা বোর্ডের অধিভুক্ত ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টে রয়েছে কেবিন ক্রু এয়ার হোস্টেস হওয়ার সেই স্বপ্নের সুযোগ। আইকাও ও আয়াটা স্ট্যান্ডার্ড সিলেবাস, বিটিইবির সুপারভিশনে পরীক্ষা, কোর্স শেষে সরকারি সার্টিফিকেট, নিজস্ব ক্যাম্পাসে এর নিজস্ব ল্যাবে প্র্যাকটিক্যাল করার সুযোগ, বোয়িং 777 ও 737 বিমানে চড়ে প্র্যাকটিক্যাল করার সুযোগ। এভিয়েশন সেক্টরে ক্যারিয়ার গড়তে চাইলে আজই যোগাযোগ করুন।